সিরিজ নির্ধারণী ম্যাচে 55 রানের জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং সাথে ফিল্ডিংও দুর্দান্ত পারফরমেন্স করে তারা এই জয়টি ছিনিয়ে নেয় নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচের আনাচে কানাচের নানান দিক নিয়ে বিশ্লেষণে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক মোহসেনাত শিহাব। শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ম্যাচের যদি দিকে একটু আমরা লক্ষ্য করি, ম্যাচের টার্নিং পয়েন্টটা ঠিক কোন জায়গা ছিল বলে আপনি মনে করছেন? ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত প্রথম ইনিংসে শান্ত এবং লিটন দাসের যে 160 রানের যে পার্টনারশিপ ছিল, প্রথমে বাংলাদেশ 3 উইকেট হারিয়েছে 32 রানে, এবং তারপরে এই পার্টনারশিপটা আসলে খুবই ভাইটাল ছিল। এই পার্টনারশিপ না হলে আসলে সেটার উপরে আসলে বড় ইনিংসটা হয়েছে, এটার উপরে আসলে সবচেয়ে এটাই টার্নিং পয়েন্ট ম্যাচের। সব মিলিয়ে 265 রানের পুঁজে তখন পর্যন্ত কি স্বস্তির জায়গাটা ছিল কি না আসলে ক্রিকেট প্রেমীদের বা সংশ্লিষ্টদের? তখনও মনে হয়েছে হয়তো রানটা যথেষ্ট হবে না। যদি আমি এর আগে কয়েকজনের সঙ্গে কথা বলার সময় বলেছিলাম যে আর্লি ব্রেক থ্রু এনে দিতে হবে, সেটা মুস্তাফিজরা করতে পেরেছেন। এবং এই ম্যাচে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে এই ম্যাচের মধ্যে মুস্তাফিজ শুরুতে যখন বোলিং করেছে নতুন বলে, তিনি সাধারণত সিম বোলিং করে থাকেন, সিম বোলিং না করে ক্রস সিমে বোলিং করেছেন। তার ফলে যেটা হয়েছে, তিনি একটা বাড়তি বাউন্স পেয়েছেন। এই বাড়তি বাউন্সের কারণে বলটা খুবই কুইক গেছে ব্যাটসম্যানের কাছে, এবং ব্যাটসম্যান সেটা পুল করতে গিয়ে তিনি প্রথমবার উইকেট দিয়েছেন। হেনরি লিকন্সকে যে আউটটা করেছেন, সেটা এই পুরো ম্যাচে আমরা দেখেছি দুর্দান্ত বোলিং পারফরমেন্স। প্রত্যেকটা বোলার আসলে একদম স্পট বোলিং করেছেন। আমি এই ধরনের টাইট বোলিং পারফরমেন্স বাংলাদেশের বহুদিন দেখিনি বাংলাদেশের বোলারদের কাছ থেকে। এবং আপনি যদি বলেন সব কিছু মিলিয়ে অ্যাবসলিউটলি টপ নচ পারফরমেন্স। শরীফুল যেভাবে মানে পেসের যে ভ্যারিয়েশন দেখিয়েছে, মুস্তাফিজ যেভাবে দেখিয়েছে, সব কিছু মিলিয়ে জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্পিনাররা শুরুতে খুব ভালো ছিল, পরে হয়তো মনে হয়েছে যে যখন শেষের দিকে ওরা কিছু স্লগ সুইপ করছিল, স্লগ যখন মারছিল তখন কিছু রান হয়তো বেশি হয়ে গেছে। বাট শুরুতে স্পিনাররাও ভালো বোলিং করেছে, তানভীরও খুব ভালো বোলিং করেছে। সব কিছু মিলিয়ে আসলে বিগ ক্রেডিট গোয়িং টু দ্য বোলার্স। একটু যদি জানার চেষ্টা করব, মুস্তাফিজ ইনজুরিতে ছিলেন, ব্যাক করলেন আজকে এবং 5 উইকেট নিয়ে আসলে ম্যাচ জেতাতে অনবদ্য ভূমিকা তিনি রাখলেন। মুস্তাফিজের এই কামব্যাক সাথে নাহিদ রানা এবং শরীফুলের যে জুটি, রিজার্ভ বেঞ্চে আছেন তাসকিন, বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন কি যে কাউকে আসলে অস্বস্তিতে ফেলতে যথেষ্ট বলে মনে করছেন? একদমই যথেষ্ট। মানে আমরা ছোটোবেলা থেকে আমরা দেখেছি পাকিস্তানের ডমিনেন্ট দেখেছি, আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে অস্ট্রেলিয়ার পেসারদের ডমিনেশন দেখেছি, এবং তার আগে আমরা গল্প শুনেছি অথবা পড়েছি যে ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারি ছিল, 4 জন ভালো ভালো পেসার ছিল। এখন বাংলাদেশের ক্ষেত্রে নিঃসন্দেহে ওয়ার্ল্ডের টপ যেসব ফাস্ট বোলার আছে সেই জায়গায় বাংলাদেশেরও একটা স্থান আছে। এবং বাংলাদেশের যে আমরা রিজার্ভে যেসব বোলার আছে তারাও খুবই ভালো মানের বোলার। সামনে টি20তে আবার রিপন মণ্ডল হয়তো অভিষেক হতে যাচ্ছে। রিপন খুব ভালো বোলিং করেন, ডেতে খুব ভালো বোলিং করেন, ইয়র্কার খুব ভালো, পেস ভ্যারিয়েশন খুব ভালো। সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে পেসের যে একটা আসলে রমরমা চলছে পেস বোলারদের, এটা খুবই আশাবাদী করে আমাদেরকে। এবং আমরা আশা করি যে আগে আপনি দেখছেন যে নিউজিল্যান্ডের অনেক আগে শেন বন্ড ছিলেন, পাকিস্তানের খুব গতি সমৃদ্ধ বোলাররা ছিলেন, শোয়েব আখতার ছিলেন, এখন বাংলাদেশ দলেই নাহিদ রানা আছেন। আজকে কনসিস্টেন্টলি তিনি গত ম্যাচেও 140 প্লাস বোলিং করেছেন, এবং আজকেও আমরা দেখেছি 148.6 তার বোলিং ছিল। তো এই বোলিংটা দেখা আসলে খুবই সুখকর। নিউজিল্যান্ডের প্লেয়াররা মোটামুটি খুবই হাঁসফাঁস অবস্থায় ছিল নাহিদ রানার বল খেলতে। এই পেসে তারা আসলে এই গরমের মধ্যে খেলতে খুবই টাফ হয়েছে, সেটার ফায়দাটা নিয়েছে মুস্তাফিজ। এবং শরীফুলও খুব ভালো পেস ভেরিয়েশন দেখেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের পেস বোলিংয়ের একটা ভালো ডিসপ্লে আজকে আমরা দেখতে পেয়েছি। তাসকিনও আছে বাইরে, এটা তো আমরা আসলে বলাই বাহুল্য। অসংখ্য ধন্যবাদ শিহাব। শুনছিলেন আসলে আজকে তৃতীয় এই ম্যাচ ঘিরে যে দিনভর আসলে বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশের বোলিং এবং বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিংয়ে কথা বলছিলাম সহকর্মী শিহাবের সাথে।